Hello students, welcome to your channel Parthos Physics where you can learn with fun. তো দেখ আজকে যেটা করাবো সেটা হচ্ছে কালকে করিয়েছিলাম আমি কত পর্যন্ত কালকে আমি করিয়েছিলাম ভুলে গেছি যা মনে পড়ে আচ্ছা কালকে আমি করিয়েছিলাম তোর তড়িৎ স্থিতিশক্তি করিয়েছিলাম ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি করিয়েছিলাম ঠিক আছে তারই নেক্সট জিনিসগুলো শুরু হচ্ছে আধান সমূহের জন্য তড়িৎ স্থিতিশক্তি কত হয় সেগুলো করিয়েছিলাম তো তারপরে যেটা বাকি রয়ে গেছে তড়িৎ স্থিতিশক্তির মধ্যে পোটেনশিয়াল এনার্জির মধ্যে সেটা হচ্ছে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ দ্বিমেরুর তড়িৎ স্থিতিশক্তি বুঝতে পারলাম না এত বড় কথা দেখ ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ডাইপোল মনে কর যদি ইলেকট্রিক ডাইপোল কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে পরে তার তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কত হবে সেটা আমাদের বের করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে একটা এনসিআরটি এক্সাম্পল এবার অনেকের মনে কোশ্চেন আসবে দাদা তুমি এত ছোটো ছোটো করে কেন পড়াচ্ছ 30 মিনিটে 40 মিনিটে তুমি তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াতে পারো প্রথম কথা তো 1 নম্বর কথা প্রথম কথা এত বড় পড়ালে পরে কেউ দেখবে না জীবনেও দেখবে না প্রথম কথা 30 মিনিট পড়ালে পরেই মানুষ দেখে না 15 মিনিট পড়ালে পরেই মানুষ দেখে না আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ালে পরে তো আরও দেখবে না তো এটা হচ্ছে 1 নম্বর কারণ 2 নম্বর কারণ হচ্ছে আমি চাইছি যে টপিকগুলো আলাদা আলাদা করতে এমন যে একটা টপিকের মধ্যে সব কিছু ঢুকে যাবে মনে করো আমি যদি থাম্বনেলে লিখি থাম্বনেলে যে বুঝতে পারি থাম্বনেলটা ইউটিউব টাইটেলে যদি লিখি আমি যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি তো তার মধ্যে মনে করো যদি আরও অনেক কিছু ঢুকে যায় তাহলে পরে কী হবে তাহলে পরে কিন্তু ছাত্ররা দেখবে না ঠিক আছে কারণ যেই টপিক সেই টপিকে যদি ভিডিও থাকে তাহলে পরে সেইটা ছাত্ররা দেখবে তো ফার্স্ট রিজনটা সেইটা যে 1 ঘন্টার বেশি 1 ঘন্টাকে 15 মিনিটের বেশি বা 8 ঘন্টার বেশি হলে ওরা জীবনেও ওকে দেখবে না ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট রিজন আর সেকেন্ড রিজন হচ্ছে ওটা এটা আমি দিলাম ঠিক আছে আচ্ছা তো 1 নম্বর টপিক কি মন দিয়ে বুঝছো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ দ্বিমেরুর তড়িৎ স্থিতিশক্তি এটা তো বুঝতে পেরেছি 2 নম্বর হচ্ছে এনসিআরটি এক্সাম্পল প্রথমে শুরু করেছো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য তো দেখ এখানে মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি কালকে করিয়েছিলাম কালকে আমি কী করিয়েছিলাম যে কোনো একটা যদি এক্সটার্নাল ফিল্ড থাকে এক্সটার্নাল মানে কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থাকে তখন যখন কোনো একটা চার্জকে সেই এক্সটার্নাল ফিল্ডে আমি আনবো তখন আমার কিছু কার্য করতে লাগবে সেই কার্যের মান কত কিউ ইন্টু ভি ওয়্যার ভি ইজ দ্য পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু আ অরিজিন মানে একটা মূল বিন্দু বা একটা অরিজিনের সাপেক্ষে তার পোটেনশিয়াল হচ্ছে ভি ঠিক আছে তো তার সঙ্গে আমি যদি কিউ গুণ করি সেই কিউটা কোনটা অসীম থেকে কোনো একটা চার্জকে আমি যখন সেই পয়েন্টে নিয়ে আসবো সেই চার্জটা হচ্ছে কিউ তখন যে ওয়ার্ক ডানটা হচ্ছে বা যে কার্যটা হচ্ছে সেটা হচ্ছে কত কিউ ইন্টু ভি এটা তোরা সবাই জানিস ঠিক আছে এবার মেন ঘটনাটা হচ্ছে যে মনে করো কোনো একটা ইলেকট্রিক ফিল্ড এমন রয়েছে মন দিয়ে বোঝ কিন্তু হ্যাঁ কোনো একটা ইলেকট্রিক ফিল্ড এমন রয়েছে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড এমন রয়েছে যে ইলেকট্রিক ফিল্ডের মানই বুঝতে পেরেছিস কিনা বল তো কোনো একটা ইলেকট্রিক ফিল্ড এমন টাইপের রয়েছে যার ডিরেকশন রয়েছে বাঁ দিক থেকে ডান দিকে তো ইলেকট্রিক ফিল্ড এমন রয়েছে তো এখানে একটা ডাইপোল রয়েছে ডাইপোল বলা হচ্ছে তোরা জানিস যে ডাইপোল দেখতে এমন এমন ডাম্বেলের মতো নয় যার এইটাকে ধরে নে মাইনাস কিউ চার্জ এইটাকে ধরে নে প্লাস কিউ চার্জ তো একটা হচ্ছে কিউ ওয়ান যেটাকে আমরা বলছি মাইনাস কিউ চার্জ আর একটা হচ্ছে কিউ টু যেটাকে আমরা বলছি প্লাস কিউ চার্জ এখন দুটো সমমানের চার্জ কিন্তু বিপরীত ধর্মী চার্জ একে অপরের থেকে নির্দিষ্ট একটা দূরত্বে আছে তো মনে করো এই যে দূরত্বটা মাইনাস কিউ থেকে প্লাস কিউ সেটা হচ্ছে 2a তো এখানে যে ডাইপোলের মানটা হবে তড়িৎ দ্বিমেরুর মানটা হবে সেটা তোরা নিশ্চয়ই জানিস সেটা কত সেটা হচ্ছে p ইকুয়াল টু কিউ ইন্টু 2a ঠিক আছে এটা হচ্ছে মান এবার দেখ আমরা জানি যে তড়িৎ দ্বিমেরু হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি কি কোয়ান্টিটি বল ভেক্টর কোয়ান্টিটি তো তার মানে এই কিউটা হচ্ছে ভেক্টর তো এখানে কোশ্চেন হচ্ছে কিউ ভেক্টর নাকি এ ভেক্টর অবভিয়াসলি এ ভেক্টর কারণ কিউ হচ্ছে চার্জ বা আধান আধান প্রথম ভেক্টরে যে হয় রে হয় না এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি তার মানে এ হচ্ছে ভেক্টর ঠিক আছে তার মানে এটা হচ্ছে কিউ ইন্টু এ এবার ঘটনা হচ্ছে এই তড়িৎ দ্বিমেরুর ডিরেকশন কোন দিকে তো সবসময় আমাদের মাথায় রাখতে লাগবে যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে থাকে আর দ্বিমেরুর ডিরেকশন উল্টো মানে মাইনাস থেকে প্লাসের দিকে অর্থাৎ আমি এখানে ডিরেকশন কি লিখবো আমি এখানে ডিরেকশন লিখবো তোর মাইনাস থেকে প্লাসের দিকে এরকম টাইপের ওকে বোঝা গেল কিনা বল বুঝতে পেরেছিস আচ্ছা এবার ঘটনা হচ্ছে যে আমাকে এইখানে বের করতে লাগবে এই যে সিস্টেমটা তুই দেখতে পাচ্ছিস এইখানে বের করতে লাগবে যে এই সিস্টেমে টোটাল পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতি শক্তি কত তো কি করে বের করবো মোস্ট ইম্পর্টেন্ট কথা কি করে বের করবো দেখ
এইখানে মনে করো এই যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে বা এই যে তড়িৎ ক্ষেত্রটা রয়েছে, এটা মনে করো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? মন দিয়ে বোঝ কিন্তু প্রত্যেকটা জিনিস, নয়তো কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু মেরে আসবে, ঠিক আছে? আচ্ছা দেখ, তো ইলেকট্রিক ফিল্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি বলেছিলাম আগের দিন। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেকটা পয়েন্টে মান সমান এবং ডিরেকশন অপরিবর্তিত বা দিক অপরিবর্তিত, তাকে আমরা বলছি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা পড়ে ফেলেছি, এরপরে আমরা যাব কোথায় বল? আচ্ছা, এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যখনই দুটো চার্জ এমনভাবে থাকে, একটা মাইনাস কিউ চার্জ আর একটা হচ্ছে প্লাস কিউ চার্জ, তো প্লাস কিউ চার্জের ওপর যে ফোর্সটা হবে সেটা কত হবে বল? সেটা হবে, আমি এরকম করে লিখছি দেখ, এফ প্লাস কিউ, তার মানে প্লাস কিউ চার্জের ওপর ফোর্স, সেটা কত হবে? কিউ ইন্টু ই, বোঝা গেল? আচ্ছা, মাইনাস কিউ চার্জের ওপর যে ফোর্সটা হবে সেটা হবে কত বল? মাইনাস কিউ ইন্টু ই, বা খুব ভালো। আচ্ছা, তো একটা প্লাস কিউই, একটা হচ্ছে মাইনাস কিউই। এবার আমাকে তুই বল, এই তড়িৎ দ্বিমেরুর ওপর যে নেট ফোর্স সেটা কত? তো আমরা সবাই জানি যে নেট ফোর্স যেটা হয় সেটা হয় কত? এফ প্লাস কিউ প্লাস এফ মাইনাস কিউ। এখানে কিন্তু মাইনাস করিস না কিন্তু খোদ্দার, এখানে দুটো ফোর্স যেটা রয়েছে, এই দুটো ফোর্স দেখ অ্যান্টি প্যারালাল ফোর্স। অ্যান্টি প্যারালাল ফোর্স মানে এই প্লাস কিউর উপর ফোর্স যদি এদিকে হয়, মাইনাস কিউর উপর ফোর্স হবে এদিকে। তো বুঝতেই পারছি দুটো ডিরেকশন অপোজিট, তার মানে এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল ফোর্স। আর এদের দুজনের কিন্তু ভ্যালু সেম। তো এখানে কত হচ্ছে দেখ, কিউ ই মাইনাস কিউ ই, তার মানে জিরো, তার মানে নেট ফোর্স জিরো, এটা আমি বুঝতে পেরে গেলাম। লব্ধি যে বল এটা হচ্ছে জিরো। তো এবার ঘটনা হচ্ছে যে এখানে লব্ধি বল তো জিরো আমি বুঝতে পারলাম, কিন্তু টর্ক বা টাও, এই টাও এর মানটা কি হবে বা টর্কটা কি হবে? টর্কটাও কি জিরো হবে? আচ্ছা, তো মন দিয়ে দেখ, একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে কিন্তু টাওটা কিন্তু জিরো নয়, তো টাওটা কত? কোশ্চেন আসছে মনের ভিতরে, তো টাওটা এখানে কত? তো দেখ, এখানে যে টাউটা হবে সেটা হবে টাউ ইকুয়াল টু, বুঝতেই পারছিস টাউ আমরা কী করে বের করবো? ফোর্স, দুটো ফোর্সের মধ্যে যে কোনো একটা ফোর্স আর তার সঙ্গে দুটো ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা যদি আমরা করি তাহলে আমাদের টাউ বেরিয়ে যাবে। তো একটা ফোর্স নিয়ে নেই এখান থেকে, মনে কর কিউ ইন্টু ই দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এখানে আমি কী করছি বলতো? টাউয়ের ম্যাগনিটিউড বের করছি। টাউটা ভেক্টর হিসাবে আমি পরে লিখছি, কিন্তু আমি প্রথমে ম্যাগনিটিউড বের করে নিচ্ছি। এটা এর জন্য কী করলাম? টাউয়ের মড দিলাম। তো এখানে ফোর্স একটা, যে কোনো একটা ফোর্স নিয়ে নে, হয় কিউ ই নে নয় মাইনাস কিউ ই নে। তো কিউ ই নে, কারণ ম্যাগনিটিউড দিয়ে করছিস, তো কিউ ই নে। তো কিউ ই ইন্টু দেখ এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স সেটা কত? মনে কর এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা, ঠিক আছে? তো পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত দেয়? এটা হচ্ছে 2a, আর এটা কত হবে তাহলে? 2a সাইন থিটা, তার মানে কিউ ই 2a সাইন থিটা। ওকে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার দেখ, এবার একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে কিউ ইন্টু 2a, কিউ ইন্টু 2a মানে কি? কিউ ইন্টু 2a মানে হচ্ছে তোর পি, এ দেখ পি, ঠিক আছে? তার মানে এটা কত হচ্ছে? পি ই সাইন থিটা, ঠিক আছে? পি হচ্ছে ডাইপোলের মান, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর সাইন থিটা তো বুঝতে পারছিস, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দ্য ডাইপোল। তো পি ই সাইন থিটা, আমি যদি টাওকে এমন করে লিখি, পি ক্রস ই, দেখ এটা ঠিক কিনা বলো, বলো এটা ঠিক কিনা? অবভিয়াসলি ঠিক, অবভিয়াসলি ঠিক, কারণ এখানে আমি এই ক্রস প্রোডাক্টকে যদি ভাঙি তাহলে পরে কি হবে? পি ই সাইন থিটা, এই যে পি ই সাইন থিটা, বোঝা গেল কিনা বলো? আচ্ছা, তো এটা তো আমরা বুঝতে পেরে গেলাম, টাও এত হচ্ছে, টাও এত হচ্ছে। তো এবার টাউটা আমি হট করে আনলাম কেন, বা টর্কটা হট করে আমি আনলাম কেন? এটা কোশ্চেন যাচ্ছে মনের মধ্যে। তাই টর্কটা এই কারণেই আনলাম, কারণ এইখানে এই যে ডাইপোলটা রয়েছে, এই ডাইপোলের যে মোশন সেটা কিন্তু লিনিয়ার মোশন না। কেন বলতো লিনিয়ার মোশন না? কেন বল দেখি? কারণ না, এখানে নেট ফোর্স জিরো। তাহলে নেট ফোর্স যদি জিরো হয় তাহলে পরে নেট অ্যাক্সিলারেশন কত হবে? লিনিয়ার অ্যাক্সিলারেশন কত হবে? জিরো। কারণ ফোর্স জিরো, ফোর্সের সঙ্গে সম্পর্কযুক্ত কে বল? লিনিয়ার অ্যাক্সিলারেশন। এই লিনিয়ার অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে লিনিয়ার মোশন কি হবে? লিনিয়ার মোশন হবে, হবে, হয় সেটা সমবেগে থাকবে, নয় সেটা স্থির অবস্থায় থাকবে। এখানেও এটা দেখে বুঝতেই পারছিস এটা স্থির অবস্থায় রয়েছে, ফোর্সের সাপেক্ষে স্থির, ফোর্সের সাপেক্ষে স্থির, মানে এর কোনো লিনিয়ার মোশন হচ্ছে না। লিনিয়ার মোশনের সাপেক্ষে কিন্তু এটা স্থির। রোটেশনাল মোশন আলাদা জিনিস, কিন্তু লিনিয়ার মোশন মানে কি? লিনিয়ার মোশন মানে হচ্ছে, মনে কর এই যে পেনটা, পেনটা হচ্ছে ডাইপোল, তো এটা মনে কর এরকম করে এগোতে থাকবে, এরকম কি হচ্ছে? এখানে হচ্ছে না, তার মানে লিনিয়ার মোশন হচ্ছে না, মানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ভুলই মার, অ্যাক্সিলারেশন কিন্তু হবে না।
ঠিক আছে, এবার চলে যায় টাউতে, টর্ক। এবার দেখ এই যে টাউটা রয়েছে, টাউটা আমরা কেন বললাম, কারণ এখানে রোটেশনাল মোশন হচ্ছে। কি হচ্ছে? রোটেশনাল মোশন। ঠিক আছে, কারণটা কি? মনে কর যখনই পেনটা এই অবস্থায় আছে, তখন এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স লাগে। তাহলে তোর কমন সেন্স কি বলে যে এইখানে আমি যদি পেনটার এই মাথাটা এটা ধরে যদি টানি এরকম করে, তাহলে এটা ঘুরবে কি না ঘুরবে না বল? ঘুরবে, কিন্তু এগোবে না। তো ঘুরবে, ততক্ষণ ঘুরবে যতক্ষণ না এই ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্যারালাল হচ্ছে অথবা অ্যান্টি প্যারালাল হচ্ছে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। শুধু প্যারালাল হলে পরে কিন্তু হবে না, আমাকে দেখতে লাগবে যে যতক্ষণ না টাওয়ের মান 0 হচ্ছে ততক্ষণ কিন্তু এই যে কিউ এটাকে এরকম করে টানবে, মাইনাস কিউকে এরকম করে টানবে। ঠিক আছে, টানতে টানতে যতক্ষণ না শুইয়ে দিচ্ছে, ডাইপোলটাকে শুইয়ে দিচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, ডাইপোলটাকে বলছে ভাই তুই হয় ইলেকট্রিক ফিল্ডের দিকে শো, নয় তুই অপোজিটে শো, কিন্তু শো ভাই, তুই শো ভাই, শো। ঠিক আছে, তুই যখনই শুবি তখন তোর ওপর কোনো টাও কাজ করবে না, বিশ্বাস কর। কারণ তুই শুয়ে রয়েছিস বিছানার ওপর, তোর ওপর কি টাও কাজ করবে? কেন? কারণ পি সাইন থিটা ইকুয়াল টু 0। তো পি সাইন থিটা যদি 0 হয়, তার মানেটা কি? সাইন থিটা, এই যে থিটাটা রয়েছে, হয় 0 ডিগ্রি হবে, নয় 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তো পি সাইন থিটা যদি 0 হয়, মানে টাও যদি 0 হয়, এর মানেটা কি? টাওয়ের মান 0, এর মানটা হচ্ছে সাইন থিটা 0। তার মানে থিটা যেটা হবে সেটা হয় 0 ডিগ্রি হবে, নয় 180 ডিগ্রি হবে। 0 ডিগ্রি মানে হচ্ছে প্যারালাল, আর 180 ডিগ্রি মানে হচ্ছে অ্যান্টি প্যারালাল। বুঝা গেল? আচ্ছা, এইবার আমরা চলে আসি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিতে। কী করে এনার্জি বের করবো? তো মনে কর যে আমি কি করলাম, এখানে টাউ কোন দিকে কাজ করছে মন দিয়ে বোঝ। এখানে টাউ কাজ করছে ক্লকওয়াইজ, তাই তো? যদি এটাকে এদিকে টানি, এটাকে যদি এদিকে টানি, মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য, তাহলে পরে এইটা এইভাবে ঘুরবে। তো এখানে টাউটা কাজ করছে, এই টাউটা, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের জন্য যে টাউ সেটা। তো এখানে আমি লিখে দিই টাউ এক্সটার্নাল, তাহলে পুরো বুঝতে পারবি, কারণ এক্সটার্নাল ফিল্ডের জন্য। এটা কোন দিকে কাজ করছে? এটা কাজ করছে ক্লকওয়াইজ। তাহলে কালি বোর্ডে, ঠিক আছে। इंतजार कब तक हम करेंगे भला, तुम्हें प्यार कब तक हम करेंगे भला, जिंदगी दो पल की। আচ্ছা, তো এখানে যে এক্সটার্নাল ফিল্ডের জন্য যেই তোর এর মোশনটা হবে, রোটেশনাল মোশনটা, সেটা হবে ক্লকওয়াইজ। ওকে, তো এখানে আমার একটা কাজ করতে হবে, কেন তোর একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? দেখ, আমি কি করব, যখনই মনে কর এই যে ডাইপোলটা রয়েছে, ডাইপোলটা মনে কর যখন এমন হয়ে গেছে, মানে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্যারালাল, তখন এই টাওয়ার মান 0। এবার আমি কি করব, আমি একটা উল্টো দিকে টাও প্রয়োগ করব, মানে আমি এই ডাইপোলটাকে উল্টো দিকে টানবো। তার মানে আমার জন্য যে টাউটা এখন হবে, সেটাকে মনে করো আমি ডিনোট করছি শুধু টাও দিয়ে। তো এটার ডিরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ঘটনা হচ্ছে যে এই টাউটা ক্লকওয়াইজ আর এই টর্কটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো দুটোর যে নেট টর্কটা পাবো আমি, তার জন্য এখানে একটা তো রোটেশনাল অ্যাক্সিলারেশন হবে, এখানে একটা অ্যাঙ্গুলার তো অ্যাক্সিলারেশন হবে। আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হলে পরে তো হবে না, তাহলে আমাকে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বন্ধ করতে হবে। কী করে বন্ধ করবো বলতো? কী করে বন্ধ করবো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন? কারণ দেখ, আমি এই ডাইপোলটাকে টেনে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি। তার মানে আমার যে নেট টাউটা রয়েছে সেটা কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে নেট টাউ আছে বা লব্ধি একটা টর্ক রয়েছে, তার মানে একটা অ্যাক্সিলারেশন রয়েছে বা একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন রয়েছে। কিন্তু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকলে বলতে চলবে না, কারণ আমার কী করতে লাগবে, দুটো টাউকে সমান করতে লাগবে। তো কী করে সমান করবো, কী করে সমান করবো, কী করে সমান করবো, ভাবছি কী করে সমান করবো। আমার দুটো টাউকে নিউট্রালাইজ করতে লাগবে। কী করে করবো? যদি যদি দেখ, মন দিয়ে শুন, দুটো টাও, দেখ একদম ভাষায়, একদম সিম্পল ভাষায় লিখছি আমি, দুটো টর্ক, একটা হচ্ছে তোর কারণে টর্ক, এটা হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কারণে টর্ক।
দুটো টর্ক তখনই একে অপরকে প্রশমিত করবে যখন দুটো টর্ক তখনই একে অপরকে প্রশমিত করবে যখন দেখ অ্যাকচুয়ালি কিন্তু প্রশমিত করতে পারবো না, কিছু পরিমাণ নেট টাও বা লব্ধি টর্ক থেকেই যাবে, কিন্তু সেটাকে আমার কমাতে হবে। কী করে কমাবো? দুটো টর্ক তখনই একে অপরকে প্রশমিত করবে যখন প্রতি মুহূর্তে যখন অ্যাঙ্গুলার স্পিড মানে কি? কৌণিক বেগ। অ্যাঙ্গুলার স্পিড খুব কম হবে বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে। এবার ঘটনা হচ্ছে এইটা কেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এইটা কেন? কারণ দেখ, যদি ওমেগার মান খুব কম হয়, খুব 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 কম হয়, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে অনেক সময় জুড়ে তুই এই ডাইপোলটাকে এরকম করে ঘোরাচ্ছিস, অনেক সময় নিয়ে ঘোরাচ্ছিস, তার মানে তো সময়টা চলে আসলো অনেক বেশি। তো যেখানে সময় বেশি চলে আসে সেখানে কী হয়? মনে কর এর যে ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার যে স্পিড, সেটা মনে কর খুব কম। তার মানে কী হবে? দেখ এই উপরের দিকে উঠছে, দেখ উপরের দিকে উঠছে, তার মানে কী হচ্ছে? দেখ অনেক সময় ধরে আমি উপরের দিকে ওঠাচ্ছি। তার মানে এখানে তো বোঝাই যাচ্ছে যদি অনেক সময় ধরে আমি উপরের দিকে ওঠাই, তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট যে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, দেখ মন দিয়ে বোঝ, এই যে ডি ওমেগা বাই ডিটি, এটা কী হবে? এটা অনেক কমে যাবে। কেন বলতো? কারণ এই ডিটির মানটা অনেক বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ডিটি লেখাটা ভুল, এখানে টি লিখতে হবে, কারণ ডিটির মানটা তখনই আমরা লিখতে পারবো যেটা যখন সেটা খুব কম সময়, কিন্তু এখানে কম সময় না, এটা অনেক বেশি সময়। ওমেগাটা কম, মানে অ্যাঙ্গুলার স্পিডটা কম, কিন্তু যেই সময় ধরে আমি এটাকে চেঞ্জ করছি পজিশন, সেই সময়টা অনেক বেশি। তো এখানে সময়টা অনেক বেড়ে যাবে। তো এই কারণের জন্য কী হবে? এই অ্যাক্সিলারেশন মানটা অনেক কমে যাবে। তো অনেক কমে যাওয়া মানে কি? এর মানটা টেন্স টু জিরো হবে, বুঝতে পারছিস তো? তো এর মানটা যদি টেন্স টু জিরো হয়, তার মানে অ্যাঙ্গুলার যে অ্যাক্সিলারেশন সেটা কমে গেল, টেন্স টু জিরো হলো, তার মানে এখানে যে নেট টাউটা রয়েছে বা নেট টর্কটা রয়েছে সেটাও জিরোর দিকে এগোলো। জিরো কিন্তু হলো না, জিরোর দিকে এগোলো। তো আমাদের সেটাই দরকার, জিরো কোনো দিনই হবে না, কারণ একটা জিনিস ঘোরাচ্ছি সেখানে তো কিছু পরিমাণ টর্ক থাকবেই, নেট টর্ক তো থাকবেই। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তো এই কন্ডিশনটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই। এই কন্ডিশনটা তোকে লিখতেই হবে, বইতে তুই পাবি না, ছায়া পড়ে কিন্তু পাবি না। ঠিক আছে? এটা আমি এনসিআরটি পুরো ফলো করছি আমি তোদের পড়ানোর জন্য। দেখ কিন্তু এনসিআরটি পুরো ফলো করছি তোদের পড়ানোর জন্য। আমি চাইছি যে এনসিআরটি বাংলায় আসুক ফিরে ভালো মতন করে, বা ছড়া হয়ে গেল, এনসিআরটি বাংলায় আসুক ফিরে ভালো মতন করে। ঠিক আছে? তো এইখানে তাও আমি পেয়ে গেলাম, টাওয়ার কন্ডিশন পেয়ে গেলাম। এইবার চো বের করি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কী করে বের করবো? এটার জন্য মুছে ফেলি। তো মুছে ফেলে আমি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বের করবো, আর বের করে তোদেরকে দেখাবো কী করে তারা করতে পারবি। আর তোরা যদি পরীক্ষার খাতায় এমন বুঝিয়ে লিখিস, তাহলে পড়া তারা অবশ্যই নাম্বার পাবি ভালো। আর অবশ্যই এটা যদি করতে পারিস বা ভালো মতন করে করতে পারিস, তাহলে পরে যে কোনো প্রবলেম সলভ করতে পারবি। আচ্ছা, তো এখানে এবারটা আমি কি করছি? আমি মনে কর এই যে ডাইপোলটা রয়েছে না, এটাকে সামান্য থিটাতে বা ডি থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। সামান্য ডি থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম মানে উল্টো দিকে ঘোরালাম, অ্যান্টি ক্লকওয়াইজ, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। ঠিক আছে? উল্টো দিকে আমি ঘোরালাম, ডি থিটা পরিমাণ ঘোরালাম। তো যদি আমি ডি থিটা পরিমাণ এই ডাইপোলটাকে চেঞ্জ করি পজিশন, তাহলে পরে আমি কি পরিমাণ কাজ করব? এক্সটার্নাল যে এজেন্ট রয়েছে, বহিস্থ যে সংস্থা রয়েছে, সেটা কি পরিমাণ কাজ করবে? তো বাহ্যিক সংস্থার দ্বারা কৃতকার্য, এটা ডি থিটা, তার মানে এখানে কৃতকার্য ধরে নেই ডি ডাব্লিউ। ঠিক আছে? তো ডি ডাব্লিউর মান কী হবে? ডি ডাব্লিউ ওয়ার্ক ডান কী রাশি? ওয়ার্ক ডান হচ্ছে সবসময় স্কেলার কোয়ান্টিটি। তো এখানে দেখ এটা কি হচ্ছে? রোটেশনাল মোশন, তাই তো? রোটেট করছে। রোটেশনাল মোশনের ক্ষেত্রে সবসময় কি আসে? টর্ক আসে আর অ্যাঙ্গেল বা কোণ আসে। আর লিনিয়ার মোশনের ক্ষেত্রে কি আসে? ফোর্স আসে বা বল আসে, আর কি আসে? ডিসপ্লেসমেন্ট আসে। তো ফোর্সের সঙ্গে এখানে সাদৃশ্য কি রয়েছে? টর্ক।
আর ডিসপ্লেসমেন্টের সঙ্গে এখানে সাদৃশ্য কী রয়েছে, থিটা। তো এখানে কী হবে, ডিডাব্লিউ এখানে হবে তোর টাও, ঠিক আছে, টাও টাও ইন্টু ডি থিটা, ঠিক আছে, টাও ডট ডি থিটা, টাও ডি থিটা লিখলেই হবে, ঠিক আছে। ওটা কাজ কর, টাও ডি থিটা কস থিটা লেখা, হ্যাঁ এবার ঠিক আছে, কারণ কস থিটাই তো হবে না, যখন তুই ডট প্রোডাক্টে সলভ করবি তখন কী হবে, টাও ডি থিটা কস থিটা, বুঝতে পারছিস তো? কস থিটা হবে, ঠিক আছে, কস থিটা না কস ফাই করে ভালো করে বুঝতে পারবি, কারণ এইখানে যে ফাইটা রয়েছে না, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে এমন টাইপের বলছি আমি। তো এখানে থিটা এইদিকে, তো এইভাবে হবে এদিকে, আর টাওয়াটা হচ্ছে এইদিকে। তো এখানে কী হচ্ছে দেখ, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখানে কস 0 ডিগ্রি হবে, কেন বলতো, আমি বোঝাচ্ছি, দেখ মন দিয়ে বোঝ, এই জিনিসটা মন দিয়ে বোঝ। এখানে দেখ আমি এইটাকে ঘোরাচ্ছি এই দিকে, তো এইটাকে যদি এই দিকে ঘোরাই তাহলে পরে দেখ এগুলো হচ্ছে সবসময় মনে রাখবি, এই যে ডি থিটা, এই যে টাও, এগুলো হচ্ছে এরিয়াল ভেক্টর, যার ডিরেকশন সবসময় মনে রাখবি অক্ষ বরাবর। এই যে মোশনটা হচ্ছে রোটেশনাল মোশন, এই রোটেশনাল মোশনের অক্ষ বরাবর। তো এখানে দেখ আমি যদি এইদিকে ঘোরাই তারপরে দেখ আমার যে থাম সেটা তোদের দিকে নির্দেশ করছে, তার মানে ডি থিটার ডিরেকশন তোদের দিকে হবে, আবার টাওয়ার ডিরেকশনও তোদের দিকেই হবে, কারণ আমি এদিকে ঘোরাচ্ছি, তো টাওয়ার ডিরেকশন তোদের দিকেই হবে। তো দুটো ডিরেকশন সেম দিকে, তার মানে কস 0 ডিগ্রি, তার মানে এখানে 1 চলে আসছে। তো এটা ওখানে লেখা নেই বইতে, কিন্তু আমি ডিফাইন করে দিলাম এটাকে। তো এখানে কী হচ্ছে দেখ, টাও ইন্টু ডি থিটা, তার মানে এটা হচ্ছে ডিডাব্লিউ, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখান থেকে আমরা নিয়ে আসবো টোটাল ওয়ার্ক ডান কত। তো টোটাল ওয়ার্ক ডান কী করে বের করবো, টোটাল ওয়ার্ক ডান বের করার ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু টাওয়ার মান আমরা জানি পি ই সাইন থিটা, কত, পি ই সাইন থিটা, পি ই সাইন থিটা ডি থিটা, তার মানে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা এবার দেখ ইন্টিগ্রেশন কী করে করবো, ইন্টিগ্রেশন এখানে কী বসবে বুঝতেই পারছিস, এখানে বসবে লোয়ার লিমিট, এখানে আপার লিমিট। লোয়ার লিমিটটা কি আর আপার লিমিটটা কি, লোয়ার লিমিট হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গেল আর আপার লিমিট হচ্ছে ফাইনাল অ্যাঙ্গেল। কারণ দেখ মনে কর যে ডাইপোলটা যখন এই অবস্থায় ছিল তখন তো ইনিশিয়াল একটা অ্যাঙ্গেল ছিল, সেই ইনিশিয়াল অ্যাঙ্গেলটা মনে কর থিটা নট, হতো থিটা নট বা থিটা আই মনে কর, বা প্রাথমিক যে কোণ এরকম করে লিখেছি। আমি কেন ইংলিশ টার্মগুলো বলছি বল, আমি ইংলিশ টার্মগুলো বলছি, দেখ এটা কী লেখা আছে, WBHS নিট আর WBJEE সবগুলোর জন্য যদি পড়াই তাহলে শুধুমাত্র আমার বাংলায় বললে হবে, ইংলিশও বলতে লাগবে। প্রাথমিক কোণ হচ্ছে এখানে থিটা আই, মানে ইনিশিয়াল অ্যাঙ্গেল, আর এখানে অন্তিম যে কোণ সেটা হচ্ছে থিটা এফ, মানে ফাইনাল অ্যাঙ্গেল। তো এখানে কী হবে, থিটা আই থেকে শুরু করে থিটা এফ। তো এখানে দেখ পি ই সাইন থিটা, সাইন থিটা ইন্টিগ্রেশন করলে পরে কী হবে, মাইনাস কস থিটা, ঠিক আছে। তো মাইনাস কস থিটা যদি হয়, পি হচ্ছে কনস্ট্যান্ট, তো পি ই কস থিটা, এটা মাইনাস চিহ্ন আছে কিন্তু, ঠিক আছে, থিটা আই থিটা এফ। এখানে কি হচ্ছে দেখ, এখানে হচ্ছে পিই উইদিন ব্র্যাকেট কস থিটা আই মাইনাস কস থিটা এফ, বুঝতে পারছিস, কস থিটা আই মাইনাস কস থিটা এফ। এবার দেখ এইখানে এই যে টার্মটা রয়েছে না, পিই কস থিটা, পিই কস থিটা, এটাকে ভেঙে নে একটু, কেন ভাঙছি বলে দিচ্ছি আমি। পিই কস থিটা এফ, এইখানে এই যে টার্মটা রয়েছে এটা হচ্ছে ফাইনাল, সরি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, আর এই যে টার্মটা রয়েছে এটা হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। দেখ আমরা কী করি, যখনই কোনো পোটেনশিয়াল এনার্জির অঙ্ক করতে যাই বা যখনই কিছু করতে যাই পোটেনশিয়াল এনার্জিকে নিয়ে, তখন আমাদের একটা প্রয়োজন কি, রেফারেন্সের। রেফারেন্স মানে কি, যার সাপেক্ষে তুই অন্য একটা জায়গার পোটেনশিয়াল বের করবি। তো সেই রেফারেন্সটা আমরা কী করে নেব, তো সবসময় আমাদের মনে রাখতে লাগবে যে রেফারেন্স তুমি এমন পয়েন্টকে নাও যাতে কিনা সেখানে পোটেনশিয়াল এনার্জির মান 0 হয়, মানে তুমি 0 ধরতে পারো, এমন না যে 0 হতেই হবে। কারণ দেখ পোটেনশিয়াল এনার্জির যে মান সেটা 0 হবে নাকি অন্য কোনো মান হবে সেটা ধরা সম্পূর্ণ আমাদের ব্যাপার, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ হয়, চেঞ্জ দুটো পয়েন্টের মধ্যে, সেইটা যাতে কনস্ট্যান্ট থাকে। তো চেঞ্জ শুড বি অলওয়েজ কনস্ট্যান্ট, বাট পোটেনশিয়াল এনার্জি কোনো একটা পয়েন্টের সেটা কি ধরবি কি না ধরবি সেটা তোদের ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত কী হয় আমাদের ক্ষেত্রে,
রেফারেন্স পয়েন্টে আমরা ধরে নিই যে পোটেনশিয়াল এনার্জি সেখানে জিরো, কারণ জিরোর থেকে দেখ কোনো জিনিস সুবিধা হিসেব করা, ঠিক আছে, জিরোর থেকে কোনো জিনিস কিন্তু হিসেব করা সুবিধা বেশি। তো দেখ এইখানে পোটেনশিয়াল এনার্জি, ইনিশিয়াল যে পোটেনশিয়াল এনার্জি সেটা কখন জিরো হবে, যখন থিটা আই এর মান, সেটা কখন জিরো হবে, যদি থিটা আই এর মান কী হয় বল, 90 ডিগ্রি হয়। বুঝতে পেরেছিস? তো থিটা আই এর মান যদি 90 ডিগ্রি হয়, কস থিটার মান জিরো হবে, বাস কমপ্লিট। কস থিটা আই এর মান জিরো হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কন্ডিশন, যে রেফারেন্স যদি কোনো কিছু ধরতে যাস তাহলে পরে কী করবি, যে এই থিটাটাকে 90 ডিগ্রি করে দেয়। 90 ডিগ্রি করলে পরে কি, ওই অবস্থাতে এই দুটো, এই টোটাল সিস্টেমের যে পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে জিরো। তো ওখান থেকে হিসেব করা এবারটা শুরু কর সব জিনিসের, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির কিন্তু সূত্র। এবার ঘটনা হচ্ছে যে এইখানে আমরা একটা জিনিস মিস করে গেছি। কি মিস করে গেছি? দেখ আগের দিন আমি কি পড়িয়েছিলাম, যখনই দুটো চার্জ এমন করে আসে, একে অপরের সন্নিধ্যে আসে, তখন কি হয়, তাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা, নিজেদের যে সিস্টেম তার মধ্যেও কিন্তু একটা পোটেনশিয়াল এনার্জি থাকে, ঠিক আছে। যখন আধান সমূহ কোনো একটা সিস্টেম তৈরি করে বা কোনো একটা সংস্থা তৈরি করে, তখন সেখানে কি হয়, একটা পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত থাকে। বলেছিলাম কি না? তো এখানে তো দুটো চার্জ একে অপরের সঙ্গে রয়েছে কিছুটা দূরত্বে, তাহলে এখানে তো একটা পোটেনশিয়াল এনার্জি থাকার কথা কিনা বল। তাহলে আমরা এইটাকে, এই ওয়ার্ক ডান যেটা বের করেছি সেটাকে একটুখানি ডিফারেন্স করে দেখি না কি হয়, ঠিক আছে, একটু অন্যরকম করে লিখি, ঠিক আছে। তো কী করে লিখবো মন দিয়ে বোঝ। এই যে ওয়ার্ক ডানটা রয়েছে, সিস্টেমের যে ওয়ার্ক ডানটা, সেটা যদি এইভাবে লিখি, মন দিয়ে বোঝো, সেটা যদি এইভাবে লিখি, মনে করো ডাব্লিউ ইকুয়াল টু, এখানে ইলেকট্রিক ফিল্ড ই, এখানে ইলেকট্রিক ফিল্ড ই, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, ঠিক আছে। তো প্লাস কিউর জন্য মনে কর আমি লিখলাম এমন করে, প্লাস কিউর জন্য আমি লিখলাম ভি ইন্টু আর ওয়ান, ঠিক আছে। আর এখানে লিখলাম মাইনাস কিউ ভি ইন্টু আর টু। আর ওয়ান হচ্ছে প্লাস কিউর পজিশন ভেক্টর, আর আর টু হচ্ছে মাইনাস কিউর পজিশন ভেক্টর। মোস্ট ইম্পর্ট্যান্ট, পজিশন ভেক্টর যদি না ইউজ করিস তাহলে কিন্তু অঙ্ক ভুল, বা এই যে রিপ্রেজেন্টেশন ম্যাথমেটিক্যাল সেটা কিন্তু পুরোপুরি ভুল। কারণ দেখ এই কিউটা রয়েছে একটা পজিশন আর মাইনাস কিউ রয়েছে আরেকটা পজিশনে, তো দুটো ডিফারেন্স পজিশনে পোটেনশিয়ালের মান ডিফারেন্স হতেই পারে, আবার সেমও হতে পারে, কিন্তু আমাদের এগোতে লাগবে ডিফারেন্স মনে করে। এরপরে যদি সেম হয়ে যায় তাহলে পরে কী হবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো কিউ ভি আর ওয়ান মাইনাস কিউ ভি আর টু, তার সঙ্গে কী করতে লাগবে দেখ, এইটা ইম্পর্টেন্ট, এইটা আমরা কিন্তু মিস করে গেছিলাম আগে, ঠিক আছে। এবারটা কেন মিস করেছিলাম, মিস করে কি ভুল করেছিলাম সেটা পরে জানছি আমরা। এখানে কী হবে দেখ, এখানে হবে কিউ ওয়ান, সরি কিউ, এখানে হবে কিউ ইন্টু কিউ, সরি এখানে হবে তো মাইনাস কিউ স্কোয়ার, কারণ এখানে প্লাস কিউ মাইনাস কিউ রয়েছে, 4 এপসাইলন নট ইন্টু 2a মানে কেন বুঝতেই পারছিস, কারণ দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2a, ঠিক আছে। এইবার একটা জিনিস খেয়াল করা যায়, আমরা এই টার্মটা মিস করে গেছিলাম, এবারটা এই টার্মটা মিস করে আমরা ভুল করেছিলাম রে, না ভুল করিনি, কেন বলতো, কারণ দেখ এইখানে এই যে টার্মটা রয়েছে এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। কেন কনস্ট্যান্ট টার্ম বললাম, কারণ এটা যতই ঘুরুক, যতই যা খুশি করুক, এদের মধ্যে কি ডিস্টেন্স চেঞ্জ করবে না, কারণ এটা হচ্ছে ডাইপোল, আর এদের যে চার্জের মান এটাও চেঞ্জ করবে না, তার মানে সব জিনিসটাই কনস্ট্যান্ট। এবার দেখ পোটেনশিয়াল এনার্জির মধ্যে সবসময় মাথায় রাখবি যে পোটেনশিয়াল এনার্জির মধ্যে যে কনস্ট্যান্ট টার্ম থাকে সেটাকে আমরা নিতেও পারি নাও নিতে পারি। বাট কেন আমি এমন বললাম, কারণ দেখ পোটেনশিয়াল এনার্জির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জি, দুটো পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। এবার ডিফারেন্স যদি তুই কনস্ট্যান্ট টার্ম নিস তাহলে পরে কী হবে, ডিফারেন্সটা ওই কনস্ট্যান্ট টার্মটা কেটে যাবে। এবার কনস্ট্যান্ট টার্ম যদি না নিস তাহলে কী হবে, তাহলেও কিছু হবে না, তাহলে দেখ কাটলে পরেও জিরো, আবার কনস্ট্যান্ট টার্ম না নিলে পরেও জিরো, মানে দুটো ডিফারেন্সে, তাহলে ডিফারেন্সে শুধুমাত্র থেকে যাবে কোনটা, এইটা। তার মানে এই যে কনস্ট্যান্ট টার্মটা এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জি শুড বি কনস্ট্যান্ট, ওকে। তার মানে এখানে এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখ এই যে টার্মটা এটা কিন্তু ডিফারেন্স, এটা কিন্তু কী করছে, এটা ডিফারেন্স ডিফাইন করছে, ঠিক আছে, পার্থক্যটা বোঝাচ্ছে। এবার দেখ এর মধ্যে মনে কর যদি আমি কিউকে কনস্ট্যান্ট নিয়ে নিই তাহলে ভেতরে কে থাকবে, ভি আর ওয়ান মাইনাস ভি আর টু। আচ্ছা, তো এটা কখন জিরো হবে বলতো, ওয়ার্ক ডান মানে এই যে পোটেনশিয়াল এনার্জি, ওয়ার্ক ডান মানে তো পোটেনশিয়াল এনার্জি, কারণ এটাই তো পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকবে কার মধ্যে, এই ডাইপোলের মধ্যে। তো এটা কখন জিরো হবে, আমি কিন্তু এটাকে ইগনোর করেছি,
এটা কিন্তু আমি নেগলেক্ট করেছি, এটা কিন্তু আমি নিই এর মধ্যে, তো এই টার্মটাকে আমি সরিয়ে দিয়েছি এখান থেকে। তো এটা কখন জিরো হবে? যখন কিনা VR1 ইকুয়াল টু VR2 হবে, ঠিক আছে? আচ্ছা, VR1 ইকুয়াল টু VR2 মানে কি? মানে যদি একটা সমবিভব তল হয়, সমবিভব তল না হলেও চলবে, কিন্তু সমবিভব তল হলে পরে এটা জিরো হবেই, এই পার্থক্যটা জিরো হবেই। কারণ দেখ এখানে দেখ সমবিভব তল আমি কোত্থেকে পাবো? এবার দেখ ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এই যে পারপেন্ডিকুলার যে কোনো তল হচ্ছে একটা সমবিভব তল, যদি সেটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়। তো এখানে দেখ যদি এই যে ডাইপোলটা, এই ডাইপোলটা যদি একদম সোজাসুজি এমনভাবে হয়, এমনভাবে স্থাপিত হয়, তাহলে পরে কী হবে? এখানে এই দুটো পয়েন্টের মানে মাইনাস কিউ আর প্লাস কিউ, এই দুটো পয়েন্টের যে পোটেনশিয়াল এনার্জি থাকবে বা পোটেনশিয়াল থাকবে সেটা কী হবে? সমান হবে। আর তখন দুটোর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি সেটা কী হবে? ডিফারেন্স জিরো হবে। তার মানে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এই যে 90 ডিগ্রি হয়ে গেল। এর জন্যই তো আমি তখন বের করেছিলাম যে থিটা 90 ডিগ্রি মানে পোটেনশিয়াল এনার্জি সেখানে ধরে নাও কত? জিরো, ঠিক আছে? কারেক্ট। তো এইটা গেল পোটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল ডিউ টু অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তো এই সম্পর্কে আমরা একটা অঙ্ক করি, দেখি অঙ্কটাতে কতটা সফলতা অর্জন করতে পারি, ঠিক আছে? তো তোমার মনে क्यों आजकल नींद कम ख्वाब ज़्यादा है, लगता खुदा का कोई नेक इरादा है, कल था फकीर जग शहज़ादा है, लगता खुदा का कोई नेक इरादा है। लास्ट অঙ্ক। আচ্ছা, তো অঙ্কটা পড়ছি আমি এখান থেকে, ঠিক আছে? A molecule, laptop has a molecule of a substance has a permanent electric dipole moment of magnitude 10 to the power minus 29 coulomb meter। আচ্ছা, তো ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্টের যে মান সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 29 কুলম্ব মিটার। এটা বুঝতে পেরেছিস তো? কুলম্ব মিটারই হবে, ঠিক আছে? ইউনিট। আচ্ছা, এ মোল অফ দিস সাবস্টেন্স ইজ পোলারাইজড অ্যাট লো টেম্পারেচার বাই অ্যাপ্লাইং এ স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বলছি কেন, অফ ম্যাগনিটিউড 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার মিটার। আচ্ছা, তো এরকম কি রয়েছে? একটা সাবস্টেন্স রয়েছে, সাবস্টেন্সের মধ্যে অনেকগুলো মলিকিউল রয়েছে, সেই মলিকিউলগুলোর যে ডাইপোলের মান সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 29 সেন্টিমিটার। এবার এই সাবস্টেন্সটাকে কী করেছে? একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি, স্ট্রং ইলেকট্রিক ফিল্ড। সেই ইলেকট্রিক ফিল্ডের যে মান সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার মিটার। তো ইলেকট্রিক ফিল্ড যেটার মধ্যে রেখেছি আমি এই সাবস্টেন্সটাকে, তার মান হচ্ছে ভোল্ট পার মিটার, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আয় যে আমি যদি একটা অ্যাপ্লাই করি ইলেকট্রিক ফিল্ড, the direction of the field is suddenly changed by an angle of 60 degree। তো ইলেকট্রিক ফিল্ডের মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড এমন ছিল, ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ করে গেল, ডিরেকশন চেঞ্জ করে মনে করো এমন হয়ে গেল। তো এই যে অ্যাঙ্গেলটা এটা বলেছে 60 ডিগ্রি, ঠিক আছে? চেঞ্জ করে গেল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এবার বলেছে এস্টিমেট দ্য হিট রিলিজড বাই দ্য সাবস্টেন্স ইন অ্যালাইন ইটস ডাইপোলস অ্যালং দ্য নিউ ডিরেকশন অফ দ্য ফিল্ড। এবার দেখ যখনই এই ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ করবে তখন ডাইপোলের ডিরেকশনও তো চেঞ্জ করবে, এমন তো না যে ডাইপোলটা সেম থাকবে, কারণ ডাইপোল সবসময় চেষ্টা করবে যে ইলেকট্রিক ফিল্ডের প্যারালালে আসতে। তো এটাও চেঞ্জ করবে ডিরেকশন। তো এই ডিরেকশন চেঞ্জ করার জন্য যে হিট রিলিজ করবে কে, ওই সাবস্টেন্সটা যে হিট রিলিজ করবে সবগুলো মলিকিউলের জন্য, সেটার মান আমাকে বের করতে বলেছে। আর এখানে কি বলেছে? ফর সিম্পলিসিটি অ্যাজিউম 100% পোলারাইজেশন অফ দ্য স্যাম্পল, মানে সব মলিকিউলগুলোর পোলারাইজড হয়েছে, ঠিক আছে? 100% পোলারাইজেশন হয়েছে। তো এখানে আমাকে বের করতে লাগবে হিট রিলিজ কত। তো এবার দেখ বলেছে 1 মোল এরকম সাবস্টেন্স রয়েছে। তো প্রথমে তো একটা মলিকিউলের যে ডাইপোলের মান সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 29 সেন্টিমিটার। তাহলে পরে 1 মোলে কি পরিমাণ মলিকিউল আছে সেটা প্রথমে বের করে নিই। তার মানে মলিকিউল পার মোলে যে মলিকিউলের সংখ্যা থাকবে সেটা কত? 6 × 10 টু দি পাওয়ার 23। এই সংখ্যক মলিকিউল থাকবে 1 মোলে। এই মলিকিউলের যে ডাইপোলের মান সেটা কত হবে? একটা মলিকিউলের ডাইপোলের মান হচ্ছে এত, তাহলে এতগুলো মলিকিউলের যে ডাইপোলের মান হবে সেটা কত? তো পিটি লিখছি এখানে টোটাল ডাইপোল, তাহলে কত হবে সেটা 6 × 10 টু দি পাওয়ার 23 × 10 টু দি পাওয়ার মাইনাস 29। তো এখানে দেখ বেরিয়ে যাচ্ছে 6 × 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে বলে 6, ঠিক কিনা? -6 ওকে কুলম্ব মিটার। ইউনিট তো চেঞ্জ করবে না, ঠিক আছে? এটা হচ্ছে এত। আচ্ছা, এরপরে একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করেছিস যেটা তোর হট করে রিভার্স ডিরেকশনে চলে গেছে, সরি
একটা ডিরেকশন চেঞ্জ করেছে 60 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে হিট রিলিজ কত? সেই ক্ষেত্রে হিট রিলিজ কত? কী করে করবো বল দেখি, হিট রিলিজ কী করে করবো? দেখ, প্রথমে এর পোটেনশিয়াল এনার্জি কত কিছু বলেছে? পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে, পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে কে কিছু কি বলেছে না কিছু বলেনি? আচ্ছা, তারপর আমি কাজ করতে পারি। দেখ, প্রথমে যখন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্যারালাল ছিল তখন কি ছিল না, তখন যে পোটেনশিয়াল এনার্জি ছিল তার মান বের করে নিই প্রথমে। তাহলে ইনিশিয়াল যে পোটেনশিয়াল এনার্জি সেটা কত ছিল? পিই কস থিটা মাইনাস পিই কস থিটা, এটা তো আমরা সবাই জানি। তাহলে মাইনাস পি কত? 6 × 10⁻⁻6। ই কত? 10⁻⁻6। আর কস থিটা তার মানে কস 0 ডিগ্রি। তার মানে প্রথমে কেন? কারণ প্রথমে প্যারালাল ছিল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, তো এখানে শুধুমাত্র -6 জুল হবে, কারণ এটা পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল। এরপরে চলে হয় ফাইনাল। ফাইনালে কী হলো? দেখ, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করবে, কারণ কি, যখন ইলেকট্রিক ফিল্ডটা 60 ডিগ্রি এরকম করে ঘুরে যাবে তখন ডাইপোলটাও তো ঘুরবে। ডাইপোলটা যদি ঘুরে তাহলে তখন সেই ক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জি সেটা কত? সেটা হচ্ছে -PE, এটাকে আই কর, এটাকে এফ কর। cos 60 ডিগ্রির মান কত? হাফ, তার মানে এটা কত হচ্ছে? -3 জুল। তার মানে এটা হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। তো এখানে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কত? 3 জুল। এবার দেখ, এই যে 3 জুলটা এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি? ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি থেকে বেশি। তো এর মানেটা কি? এর মানেটা কি? হিট রিলিজ করলো নাকি হিট নিল? একটু ভাব, চিন্তা করো। একটা বস্তু রয়েছে যার পোটেনশিয়াল এনার্জির মান বৃদ্ধি পেল, তার মানে সেটা কি হিট নিল নাকি হিট দিল? মন দিয়ে বোঝো, মন দিয়ে জিনিসটা বোঝো। মনে করো একটা সাবস্টেন্সের মধ্যে প্রথমে প্রচুর এনার্জি ছিল, প্রথমে প্রচুর হিট এনার্জি ছিল। এবার কি করছে সে? ওই হিট এনার্জির সাহায্যে পোটেনশিয়াল এনার্জি বাড়াচ্ছে। প্রথমে -6, তারপরে -3, তার মানে পোটেনশিয়াল এনার্জি কী হচ্ছে? বাড়ছে। আমি কি বলছি, একটা বস্তুর মধ্যে মনে কর প্রথমে ভেতরে অনেক হিট ছিল, সে ওই হিটের সাহায্যে নিজের আভ্যন্তরীণ শক্তির সাহায্যে কি করলো? পোটেনশিয়াল এনার্জি বাড়িয়ে নিল। ও বললো যে আমি আমার এনার্জির সাহায্যে পোটেনশিয়াল এনার্জি বাড়িয়ে নেব। তার মানে আমার হিট এনার্জি কমবে না বাড়বে? আমার হিট এনার্জি কমবে। হিট এনার্জি কমছে বলেই তো যতটুকু হিট এনার্জি কমছে ততটুকু হিট এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তার মানে হিট এনার্জি কমছে। তো হিট এনার্জি কমছে মানে কি? তার মানে হিট রিলিজ করছে, অবভিয়াসলি না? কমছে, হিট এনার্জি কমছে, তার মানে হিট রিলিজ করছে। তার মানে এখানে কী হবে? হিট রিলিজ হবে। এখানে কী হবে? হিট রিলিজ হবে। তার পরিমাণ কত? 3 জুল। এই যে পার্থক্যটা, এটা হচ্ছে হিট রিলিজ। ওকে, হিট রিলিজ ইন দিস কেস। ওকে, তো এখানে আজ পর্যন্ত তোর এখানে কি বলছি আমি, তো আজকের মতন ক্লাস এখানেই শেষ বলছি কেন, সরি, আজকের মতন ক্লাস এখানেই শেষ, কমপ্লিট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবার আমি কী করবো চেষ্টা করেছি, যে এবার আমি পুরোপুরি টু দি পয়েন্ট পড়াবো, তাড়াতাড়ি পড়ে যাবো, ফাটাফাট। আবার এমন করে পড়াবো যাতে বুঝতে পুরোপুরি সুবিধা হয়। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।